আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যারা অ্যাকাউন্টিংয়ের ছাত্র না অথবা বলতে পারেন যাদের অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা খুবই কম, তারা কিভাবে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে প্রফিট অর লস স্টেটমেন্ট আছে এটা দেখে তারা কিভাবে পড়বে, কিভাবে একটা ব্যবসায়ের পারফরমেন্স তারা ইভ্যালুয়েট করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টিংয়ের মধ্যে প্রধানত তিনটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে প্রফিট অর লস স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অ্যাকাউন্টিং থেকে আমরা যা শিখি, আপনার অ্যাকাউন্টিং পলিসি থেকে শুরু করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স যা কিছু আছে, সব কিছু অ্যাপ্লাই করে আপনি যে ফিনিশ প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। সবার মোটামুটি আপনার এই তিনটে স্টেটমেন্ট সম্পর্কে বেসিক ধারণা থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে যারা অ্যাকাউন্টিংয়ের বাইরে অ্যাকাউন্টিং সম্পর্কে পড়ালেখা করেন নাই, বাট আপনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, তাদের এই তিনটে স্টেটমেন্ট সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনারা কোথায় পাবেন? আপনার দেশি বিদেশি যতগুলো পাবলিকালি ট্রেডেড কোম্পানি আছে, আপনার দেশের মধ্যে আপনার গ্রামীণ ফোন, বেক্সিমকো, বিএসআরএম, এগুলো হচ্ছে পাবলিকালি ট্রেডেড কোম্পানি। এগুলো পাবলিকালি শেয়ার বাজারে ট্রেড করে। তো তাদেরকে অবশ্যই তাদের যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা পাবলিশ করতে হয় পাবলিকালি। তো আপনারা যদি নেটে গিয়ে সার্চ করেন কোনো একটা পার্টিকুলার কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, ওই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে আপনারা তাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পেয়ে যাবেন। তো ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার ইনকাম স্টেটমেন্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি থাকবে, আর আপনার অ্যাকাউন্টিংয়ের মানে অ্যাকাউন্টসের নোটস থাকবে। আজকে যে স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করব, প্রফিট অর লস স্টেটমেন্ট, এটা কি? প্রফিট অর লস স্টেটমেন্ট কি? তো প্রথমে একদম সিম্পল যদি বলি, প্রফিট অর লস স্টেটমেন্ট হচ্ছে এই স্টেটমেন্টটার মাধ্যমে আপনি একটা ব্যবসায়ের একটা পিরিয়ডের মধ্যে, এটা আপনার 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। তো এই একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে তারা কি পরিমাণ সেলস করলো, বিক্রি করলো, তাদের কত খরচ হলো আর তাদের লাভ কি কত পরিমাণ হলো, এই যে ইনফরমেশনগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রফিট অর লস স্টেটমেন্টে। তো এখন আমরা জিনিসটা আরও সিম্পল হয়ে যাবে, একটা ডেমো স্টেটমেন্ট দেখি, প্রফিট অর লস স্টেটমেন্ট। তো এখানে দেখেন একটা প্রফিট অর লস স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্টের একদম উপরে কোম্পানির নাম দেওয়া আছে, এরপরে স্টেটমেন্টের নাম দেওয়া আছে, এর নিচে আপনার এটা কোন পিরিয়ডের জন্য প্রিপেয়ার করা হয়েছে এটা ইনফরমেশন দেওয়া আছে। তো কোম্পানির নাম হচ্ছে এবিসি লিমিটেড কোম্পানি, প্রফিট অর লস স্টেটমেন্ট, আর এটা প্রিপেয়ার করা হয়েছে ফর দ্য 1 ইয়ার পিরিয়ড এন্ডেড 31 ডিসেম্বর 2022, মানে 1 বছরের জন্য, যেটার পিরিয়ড শেষ হবে আপনার 31 ডিসেম্বর 2022-এ। ভিউয়ার্স, স্টেটমেন্টের একদম বাম পাশে দেখেন পার্টিকুলার্স দেওয়া আছে, এরপর নোটস দেওয়া আছে, নোটসে কিছু রেফারেন্স দেওয়া আছে, এরপরে 2022 সালের ইনফরমেশন দেওয়া আছে, আর একদম সবার শেষে ডান পাশে 2021 সালের ইনফরমেশন দেওয়া আছে। তো এটা একদম মাস্ট যে আপনার প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনাকে অবশ্যই প্রিভিয়াস পিরিয়ডের যে ব্যালেন্সগুলো ওগুলো দিতে হবে, যাতে করে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আপনার আগের বছরের চেয়ে কারেন্ট যে বছর, এই বছরের পারফরমেন্স কেমন হয়েছে, এটা কি ভালো হয়েছে আগে থেকে নাকি খারাপ হয়েছে। তো এই জিনিসটা কম্পেয়ার করার জন্য আপনাকে এই কম্পারেটিভটা দিতে হবে। তো এখন আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে প্রফিট অর লস স্টেটমেন্ট এটাকে ইনকাম স্টেটমেন্টও বলে, কিন্তু ইনকাম স্টেটমেন্ট বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ হচ্ছে এই স্টেটমেন্টটাতে শুধু ইনকাম দেওয়া নেই, এখানে এক্সপেন্সও দেওয়া আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে প্রফিট অর লস স্টেটমেন্ট। তো এটা একটু মাথায় রাখবেন। তো এই স্টেটমেন্টে একদম টপ লাইনে একদম উপরে যে ইনফরমেশনটা থাকে এটা হচ্ছে সেলসের ইনফরমেশন, মানে এই ব্যবসাটা কত টাকা সেলস করেছে এই পিরিয়ডের মধ্যে। সেলসও বলতে পারেন এটাকে, টার্নওভারও বলতে পারেন, অথবা রেভিনিউ বলতে পারেন। তো 2022 সালে সেলস ছিল 75 লাখ টাকা, 2021 সালে ছিল 68 লাখ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলস আগের বছর থেকে বেড়েছে। এরপরে সেলস থেকে আপনার কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনার সেলস, এই যে এই পরিমাণ সেল করার জন্য তাকে কত খরচ করতে হয়েছে, যে কস্ট কত হয়েছে। মনে করেন এটা একটা কলম, এই কলমটার সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা, আর কলমটা বানাতে খরচ হয়েছে 2 টাকা। তো এই 2 টাকাটা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড।
আপনি যখন সেলিং প্রাইস থেকে আপনার কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিবেন তখন আপনি গ্রস প্রফিট পেয়ে যাবেন। তো এখানে দেখেন ৭৫ লাখ টাকা থেকে আপনার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড ১৯,৫০,০০০ টাকা বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট এসেছে ৫৫,৫০,০০০ টাকা, যেটা আগের বছরের থেকে বেশি। এরপর আপনাকে গ্রস প্রফিট থেকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আপনার স্যালারি থাকতে পারে, অফিস রেন্ট থাকতে পারে, ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, ওয়াইফাই বিল থাকতে পারে, স্টেশনারি চার্জ থাকতে পারে, তারপর এন্টারটেইনমেন্ট এক্সপেন্স থাকতে পারে। তো এই ধরনের মানে আপনার অফিস পরিচালনার জন্য যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হয়ে থাকে, ওগুলা আপনাকে বাদ দিতে হবে গ্রস প্রফিট থেকে। এরপর আপনাকে যদি ডেপ্রিসিয়েশন, আপনার যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে, ওই ফিক্সড অ্যাসেটের উপর আপনাকে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে এবং ওই ডেপ্রিসিয়েশনটাও বাদ দিতে হবে। তারপর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল এক্সপেন্স যদি করে থাকেন, ওই খরচটাও বাদ দিতে হবে। তো এই খরচগুলো বাদ দেওয়ার পর যেটা আসে এটা হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট হচ্ছে আপনার ব্যবসায়ের অপারেশন থেকে এই প্রফিটটা আপনি আর্ন করেছেন। তো এখন এখানেই শেষ না, এর বাইরেও আপনার যদি অন্যান্য কোনো ইনকাম থাকে, আপনি কোথাও ইনভেস্ট করেছেন, ওখান থেকে আপনি একটা ইনকাম পেয়েছেন, ওইটা অ্যাড হইতে পারে। অথবা আপনি কাউকে লোন দিয়েছেন, ওখান থেকে একটা ইন্টারেস্ট ইনকাম আসছে, ওইটাও আপনাকে কী করতে হবে, আদার ইনকাম হিসেবে অ্যাড করতে হবে অপারেটিং প্রফিটের পরে। এটা কিন্তু আপনার ব্যবসায়ের অপারেশন থেকে আসে নাই, এটা আপনার আদার সোর্স থেকে এসেছে, যার কারণে এটা অপারেটিংয়ে প্রফিটের পরে এটাকে অ্যাড করতে হয়। তো এরপরে আপনার যদি ফাইন্যান্স এক্সপেন্স থাকে, ফাইন্যান্স এক্সপেন্স হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোনের এগেনস্টে আপনার ইন্টারেস্ট এসেছে, এই ইন্টারেস্টটা আপনাকে বাদ দিতে হবে, এটা ফাইন্যান্স এক্সপেন্স। আর আরেকটা যেটা এখানে আসে নাই, এটা হচ্ছে আপনার ট্যাক্স আসতে পারে। আপনার যে প্রফিটটা হয়েছে, প্রফিটের উপর আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাও আপনাকে বাদ দিতে হবে। তো সব কিছু বাদ দেওয়ার পরে লাস্টে একদম বটম লাইনে যেটা থাকে, এটা হচ্ছে নেট প্রফিট। তো এখানে নেট প্রফিট দেখেন 11,60,000 টাকা, যেটা আগের বছরে ছিল 9,30,000 টাকা। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নেট প্রফিটটাই। আপনার মনে করেন টার্নওভার যতই হোক, আপনার যদি নেট প্রফিট না আসে, নেট লস হয়ে যায়, তাহলে সমস্যা। তো এটা মাথায় রাখতে হবে। তো এই স্টেটমেন্টটা দেখে আমরা যেটা বুঝতে পারছি, এটা হচ্ছে 2021 সালে যে পারফরমেন্স ছিল এই ব্যবসাটার, 2022 সালে এসে এটা কি করেছে, ইমপ্রুভ করেছে। আপনার সেলসও বেড়েছে, আপনার গ্রস প্রফিট বেড়েছে, অপারেটিং প্রফিট বেড়েছে, আর নেট প্রফিটও বেড়েছে। আর এখান থেকে আপনারা কি করতে পারবেন, প্রফিটের মার্জিন বের করতে পারবেন, গ্রস প্রফিটের মার্জিন, অপারেটিং প্রফিটের মার্জিন, তারপর নেট প্রফিটের মার্জিন। তো মার্জিন বলতে মনে করেন গ্রস প্রফিট, গ্রস প্রফিট হচ্ছে 55,50,000 টাকা। তো এটা সেলসের কত পার্সেন্ট, তো এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 55,50,000 টাকাকে আপনার 75 লাখ মানে সেলস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে এটা যদি পার্সেন্টেজে আনি, তাহলে আমি গ্রস প্রফিট মার্জিন পেয়ে যাব। তো এখানে দেখেন 74%, যেটা আপনার প্রিভিয়াস পিরিয়ড ছিল 69%। তাহলে গ্রস প্রফিট মার্জিনের মানে পারফরমেন্সও ভালো। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই কোম্পানিটা 75 লাখ টাকা মানে 100 টাকা যদি সেল করে, তার 74 লাখ টাকা গ্রস প্রফিট থাকে। এরপরে অপারেটিং প্রফিটে দেখেন 14 টাকা থাকে, মানে 100 টাকা সেল করলে সে 14 টাকায় অপারেটিং প্রফিট ইনকাম করতে পারবে, আর্ন করতে পারবে। আর নেট প্রফিট হচ্ছে 15%, 15%। তার মানে আপনার 100 টাকা সেল করে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আপনার 15 টাকা ইনকাম করে। প্রত্যেকটা অ্যাসপেক্টেই দেখেন আপনার 2022 সালে এসে তাদের পারফরমেন্স ইমপ্রুভ করেছে। এই স্টেটমেন্টটা থেকে দেখে আমরা এটাই বুঝতে পারছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে নোটসের যে রেফারেন্সগুলো আছে, এই রেফারেন্সগুলোতে গেলে আপনি এই এখানে নোটসের যে রেফারেন্সগুলো, এই রেফারেন্সগুলোতে গেলে আপনি টার্নওভারের ব্রেকআপ পেয়ে যাবেন 11 নম্বর নোটে গেলে, কস্ট অফ গুডস সোল্ডের ব্রেকআপ পেয়ে যাবেন 12 নম্বর নোটে, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ব্রেকআপ পেয়ে যাবেন 14 নম্বর নোটে। ব্রেকআপ বলতে এখানে এই নোটগুলোতে মানে আলাদা আলাদা নোট থাকে, এখানে তো এক লাইনে চলে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কিন্তু আপনি যখন এটা নোটে যাবেন, ওখানে আপনার কোন কোন খাতে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো এসেছে, স্যালারি হতে পারে, স্টেশনে হইতে পারে স্টেশনারি এক্সপেন্স, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হইতে পারে, অফিস স্ট্যান্ড হতে পারে। তো এরকম খাতগুলো ওখানে উল্লেখ থাকবে নোটের মধ্যে।
ভিডিও আর বেশি বড় করব না। ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।